আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিকুদ্দিন, প্রাক্তন প্রভাষক ও লেখক, হিসাব বিজ্ঞান পরিচালক, আরইউ অ্যাকাউন্টিং মেথড। আজকে আমাদের ক্লাসের বিষয় মেজর অ্যাডজাস্টিং জার্নাল, চ্যাপ্টার অ্যাডজাস্টিং প্রসেস, পিএ 19। আজকের ক্লাসের বিষয় মেজর অ্যাডজাস্টিং জার্নাল। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অ্যাডজাস্টিং প্রসেসের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ কাকে বলে, সমন্বয় দাখিলা কাকে বলে, হিসাবকাল কি, সমন্বয় দাখিলার শ্রেণীবিভাগ, এবং সেখানে আমরা মেজর অ্যাডজাস্টিং জার্নালের যে প্রকারভেদ, অ্যাক্রুড এক্সপেন্স, অ্যাক্রুড রেভিনিউ, প্রিপেড এক্সপেন্স, আনআর্নড রেভিনিউ, এই সংজ্ঞাগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা এ বিষয়ে জার্নাল কিভাবে কি লিখতে হয়, করতে হয়, সেটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা গত ক্লাস আলোচনায় আমাদের যেটা বলা হয়েছে যে অ্যাক্রুড এক্সপেন্স কাকে বলে, সেটা আমরা আলোচনায় বলেছি যে বাকিতে পণ্য ক্রয় বা সেবা গ্রহণ করার কারণে যে মূল্য প্রদেয় হয়েছে কিন্তু এখনো পরিশোধ করা হয়নি। বাকিতে পণ্য ক্রয় বা সেবা গ্রহণ করার কারণে যে খরচ ধার্য হয়েছে কিন্তু এখনো মূল্য পরিশোধ করা হয়নি, হিসাবভুক্ত করা হয়নি, তাকে বকেয়া খরচ বলে। তো বকেয়া খরচের জন্য যে জার্নাল হবে সেটা হচ্ছে নেম অফ এক্সপেন্স ডেবিট, নেম অফ এক্সপেন্স ডেবিট, নেম অফ এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, নেম অফ এক্সপেন্স ডেবিট, নেম অফ এক্সপেন্স ডেবিট, নেম অফ এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। যেমন স্যালারিস আনপেড টাকা 500, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ই প্লাস তাই ডেবিট, স্যালারিস পেয়েবল এল প্লাস তাই ক্রেডিট। এটা আমরাকে MN1 হিসাবে আখ্যায়িত করব। এটা যেহেতু আমরা বলেছিলাম যে এই 11টাকে মডেল অ্যাডজাস্টিং জার্নাল নামে আখ্যায়িত করা হবে, যে 11টাকে মডেল হিসাবে আমরা ব্যবহার করব। দ্যাট মিন্স গ্রামেটিক্যালভাবে ব্যবহার করার প্রয়োজনে। দ্যাট মিন্স আমরা বলেছি যে পৃথিবীর যে সমস্ত বিষয়ে গ্রামেটিক্যালভাবে শেখার জন্য পদ্ধতি ডেভেলপ হয়েছে, সব ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হয় যে যে কোনো জিনিসের আগে পরিচয় নির্ধারণ, তারপরে আচরণ বা অনুশীলন। ঠিক একই বুদ্ধি গ্রহণ করে আমরা হিসাব বিজ্ঞান শেখার প্রয়োজনে আমরা এ সমস্ত সমন্বয়গুলোকে 11টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেটা আমরা সমন্বয় জাবেদা শ্রেণী বিভাগে দেখিয়েছি যে MN1 ফর অ্যাক্রুড এক্সপেন্স, বকেয়া খরচের জন্য। তো বকেয়া খরচের জন্য জার্নাল হচ্ছে নেম অফ এক্সপেন্স ডেবিট, নেম অফ এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। যেমন স্যালারি আনপেড 500 টাকা, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট। স্যালারি এক্সপেন্স কেন ডেবিট? ই প্লাস, এক্সপেন্স বাড়ছে তাই ডেবিট, এবং স্যালারিস পেয়েবল এল প্লাস তাই ক্রেডিট। তো এইটার জন্য যে সমস্ত জার্নাল হবে সেটা আমরা এই বই থেকে সব দেখে নিতে পারবো যে এই বকেয়া নিয়ে কত সমন্বয় হতে পারে, সেটা ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো, তার মানে টাকাটা কিভাবে বের করতে হবে, বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করতে হবে, যে এটাকে আমরা গাণিতিক সমস্যা বলতে পারি, সেটাও এখানে দেখানো হয়েছে। এবং যেগুলো কঠিন অ্যাডজাস্টমেন্ট সেগুলো বাংলা দেওয়া হয়েছে। তো এরপর আমরা হচ্ছে অ্যাক্রুড রেভিনিউ। পণ্য বিক্রয় বা সেবা প্রদান করার কারণে যে আয় অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি, হিসাবভুক্ত করা হয়নি। পণ্য বিক্রয় বা সেবা প্রদান করার কারণে যে সমস্ত আয় অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি, হিসাবভুক্ত করা হয়নি, এমন আয়কে প্রাপ্য আয় বলে, অ্যাক্রুড রেভিনিউ বলে।
তো অ্যাক্রুড রেভিনিউর জন্য এই অ্যাক্রুড রেভিনিউ বকেয়া আয় দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্রুড অপারেটিং রেভিনিউ আর একটা হচ্ছে অ্যাক্রুড নন অপারেটিং রেভিনিউ। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের সাধারণত একটা প্রধান আয় থাকে যেটাকে আমরা অপারেটিং রেভিনিউ বলি, যেমন ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অপারেটিং রেভিনিউ, সেলস রেভিনিউ, সেবামূলক প্রতিষ্ঠানের সার্ভিস রেভিনিউ। কিন্তু সব সেবামূলক প্রতিষ্ঠান কিন্তু সার্ভিস রেভিনিউ লেখে না, সেটা আমরা অবজেক্ট 5 ফর রেভিনিউ সাধারণ জাবেদা শেখাকালীন দেখিয়েছি যে কোন প্রতিষ্ঠান কি আয়ের নাম লিখে থাকে। তো এটা আমরা স্বাভাবিকভাবে যদি যেমন অ্যাডভার্টাইজিং ফার্ম যদি হয় অ্যাডভার্টাইজিং রেভিনিউ, যদি পার্ক বা থিয়েটার হয় অ্যাডমিশন রেভিনিউ। তো এটাই হচ্ছে দ্যাট মিন্স সেবামূলক প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসার ক্যারেক্টার অনুসারে আয়ের নাম লিখে থাকে। তো আমরা এখানে বোঝার সুবিধার্থে আমরা বললাম যে সেবামূলক প্রতিষ্ঠান সার্ভিস রেভিনিউ লেখে। তাহলে প্রধান আয় বকেয়া থাকলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হলে সেলস ক্রেডিট। তো অ্যাকাউন্ট রিসিভেবল এ প্লাস তাই ডেবিট, সার্ভিস রেভিনিউ বা সেলস আর প্লাস তাই ক্রেডিট। আর যদি অন্যান্য আয় বকেয়া থাকে দ্যাট মিন্স নন অপারেটিং রেভিনিউ যদি বকেয়া থাকে তাহলে নেম অফ নন অপারেটিং রেভিনিউ রিসিভেবল ডেবিট, নেম অফ রেভিনিউ ক্রেডিট। তার মানে যে আয় বকেয়া থাকবে সেই আয়ের সাথে রিসিভেবল লিখে ওটা হবে ডেবিট আর সেই আয়ের নাম ক্রেডিট। যেটা বোঝাতে অবশ্যই উদাহরণের সহযোগিতা নিতে হবে। যেমন এখানে দেখানো হয়েছে যে সুদ পাওনা আছে, ইন্টারেস্ট ইনকাম অ্যাক্রুড, সুদ পাওনা আছে, তাহলে হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তো এটা এই জন্য বলা হচ্ছে নেম অফ নন অপারেটিং রেভিনিউ রিসিভেবল ডেবিট, নেম অফ নন অপারেটিং রেভিনিউ ক্রেডিট। তো এখানে উদাহরণ দেওয়া হলো যে ইন্টারেস্ট ইনকাম অ্যাক্রুড, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে অ্যাক্রুড রেভিনিউর জন্য দুইটা জাবেদা, প্রধান আয় বকেয়া থাকলে এক জাবেদা, তার প্রধান আয়ের ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল লিখতে হবে ডেবিট, আর অন্যান্য আয় বকেয়া থাকলে ওই আয় রিসিভেবল ক্রেডিট, ওই আয়ের নামের সাথে রিসিভেবল লিখে ডেবিট করতে হবে। উভয়ই অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট, ওই আয় রিসিভেবল ও অ্যাসেট, কিন্তু দুই আয়ের ক্ষেত্রে দুই মর্যাদা, প্রধান আয়ের ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অন্যান্য আয়ের ক্ষেত্রে ওই আয় রিসিভেবল ডেবিট। তাহলে এই আয়, প্রধান আয় বা অন্যান্য আয় বকেয়া সংক্রান্ত যত সমস্যা আছে এখানে সব সমাধান করা আছে। শিক্ষার্থীবৃন্দু যাতে সহজে এখান থেকে সমস্ত ধরনের সমস্যা এবং সমাধান পেয়ে যেতে পারে, এবং আয়গুলো কতভাবে এক এক বইতে এক এক ভেরিয়েন্স আকারে দেওয়া আছে সব কিছু এখানে আনা হয়েছে। 100% চেষ্টা করা হয়েছে যেন কোনো কিছু বুঝতে বাকি না থাকে। তারপরও সব কিছু তো কনফার্ম করা সম্ভব না। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মেজর অ্যাডজাস্টিং জার্নালের সবচেয়ে বৃহৎ অংশ অগ্রিম খরচ এবং অগ্রিম আয়। তো অগ্রিম খরচ আমরা কাকে বলে সেটা আলোচনা করেছি, যে ভবিষ্যতে সেবা প্রাপ্তির বিনিময়ে ভবিষ্যতে সেবা প্রাপ্তির জন্য অগ্রিম মূল্য প্রদানকে অগ্রিম খরচ বলে। ভবিষ্যতে সেবা প্রাপ্তির উদ্দেশ্যে অগ্রিম মূল্য প্রদানকে অগ্রিম খরচ বলে। এই অগ্রিম খরচ কোনো প্রতিষ্ঠান সম্পত্তি দেখিয়ে, আবার কোনো প্রতিষ্ঠান খরচ দেখিয়ে জাবেদা করিয়ে থাকে। আবার বলছি যে এই অগ্রিম খরচ কোনো প্রতিষ্ঠান সম্পত্তি দেখিয়ে, আবার কোনো প্রতিষ্ঠান খরচ দেখিয়ে জাবেদা করে থাকে। তবে যেভাবেই দেখাক না কেন, সম্পত্তি দেখাক বা খরচ দেখায়, শেষ পর্যন্ত একই আর্থিক ফলাফল প্রকাশ পায়। কারণ সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা আমরা বিস্তারিত পরিষ্কার হতে পারি। উদাহরণটা দেখে নিলে আমাদের সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে অন জুলাই 2019 শাইন কোম্পানি পেজ টাকা 7,200 টু ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি ফর এ 3 years ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। বোথ কোম্পানি হ্যাভ ফিজিক্যাল ইয়ার ending December 31 for 2019 and 2020 for
শাইন কোম্পানি জার্নালাইজ অ্যান্ড পোস্ট দ্য এন্ট্রি অন জুলাই 1 অ্যান্ড অ্যাডজাস্ট এন্ট্রি ডিসেম্বর 31। এখানে বানানের শাহিন কোম্পানি। হ্যাঁ, এখানে শাইন কোম্পানি 3 বছরের জন্য বীমা সালামি প্রদান করেছে ইন্স্যুরেন্স কোম্পানিকে, এবং এই যে প্রদান করেছে জুলাইয়ের 1 তারিখে এবং এটা ডিসেম্বর 31 তারিখে, জুলাই 1 তারিখ এবং ডিসেম্বর 31 তারিখের জার্নাল দেখাতে বলছে। জুলাই 1 তারিখে হচ্ছে এটা প্রদান করার জন্য, আর ডিসেম্বর 31 সমন্বয় জাবেদা। তো এখন আমরা শাইন কোম্পানির এই যে ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানিকে যে বীমা সালামি প্রদান করতেছে 3 বছরের জন্য, সেটার আমরা জার্নাল লেজার দেখব যে উভয় পদ্ধতিতে যে একই আর্থিক ফলাফল প্রকাশ পায়। তার মানে অগ্রিম খরচ নিয়ে যে 2 রকম প্র্যাকটিস আছে, যে কোনো প্রতিষ্ঠান অ্যাসেট দেখিয়ে সাধারণ জাবেদা করে এবং কোনো প্রতিষ্ঠান এক্সপেন্স দেখিয়ে সাধারণ জাবেদা করে। তবে যেভাবেই জাবেদা করুক না কেন, উভয় পদ্ধতিতে শেষ পর্যন্ত একই আর্থিক ফলাফল প্রকাশ পায়, সেই বিষয়টা আমরা এখানে জার্নাল লেজারের মাধ্যমে প্রমাণ করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা ধরি যে শাইন কোম্পানি এখানে অ্যাসেট মেথড হিসাব করে, তার মানে 3 বছরের জন্য যে বীমা সালামি প্রদান করা হলো এটাকে সম্পত্তি পদ্ধতি হিসাবভুক্ত করা হচ্ছে। আমরা যে সাধারণ জাবেদা করেছি সেখানে অগ্রিম খরচের জন্য অ্যাসেট মেথডে আমরা জার্নাল শিখে এসেছি। তার মানে অ্যাসেট মেথডে আমরা যে টু ফর প্রিপেড এক্সপেন্স, সেক্ষেত্রে আমরা জাবেদা করেছিলাম প্রিপেড এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ঠিক একইভাবে এখানে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট এ প্লাস এ মাইনাস। প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেট বাড়লো, ক্যাশ অ্যাসেট কমলো 7,200 টাকা। এবং আমরা পরবর্তীতে 13A ফর প্রিপেড এক্সপেন্স এক্সপায়ার্ডে আমরা জার্নাল শিখেছিলাম যে অগ্রিম খরচের যে অংশটা উত্তীর্ণ হয়ে গেল, যে দেখা যাচ্ছে আমরা যদি রেন্ট প্রদান করে থাকি, সেখানে আমরা 13A তে অবজেক্ট 13A তে প্রিপেড এক্সপেন্স এক্সপায়ার্ডের জন্য আমরা জার্নাল শিখেছিলাম রেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেড রেন্ট ক্রেডিট। ঠিক একইভাবে ওই সাধারণ জাবেদা আমরা যেটা প্র্যাকটিস করে থাকি সেটাই অ্যাসেট মেথড। তার মানে প্রদান করার সময় যদি অ্যাসেট দেখানো হয় তাহলে হিসাবকাল শেষে যেটুকু উত্তীর্ণ হয়ে গেল। তো এখানে আমরা যেহেতু 3 বছরের জন্য 7200, তার মানে প্রতি বছরের জন্য 2400, আর যেহেতু জুলাই 1 থেকে ডিসেম্বর 31 6 মাস উত্তীর্ণ হয়ে গেল, 2400 অর্ধেক 1200 টাকা উত্তীর্ণ হয়ে গেল, সেই উত্তীর্ণ অংশ খরচ দেখাতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে এটা অ্যাসেট মেথডে আমরা সাধারণ জাবেদায় যেটা করে থাকি সেটাই অ্যাসেট মেথড। আর কোন প্রতিষ্ঠান, কম সংখ্যক প্রতিষ্ঠানই সনাতন পদ্ধতি যেটা এক্সপেন্স মেথড। তার মানে এক মালিকানা যেহেতু কারবার, সুতরাং এখানে কে কোন পদ্ধতিতে জার্নাল করবে এটা তো তার একান্ত ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। তাই যদি কোনো প্রতিষ্ঠান অগ্রিম খরচকে এক্সপেন্স দেখিয়ে জাবেদা করে, তাহলে এখানে ধরলাম শাইন কোম্পানি যে অ্যাসেট মেথডে জাবেদা না করে এক্সপেন্স মেথডে জাবেদা করলো, তাহলে প্রথমে জুলাইয়ের 1 তারিখে 2019 জুলাই 1 তারিখে সাধারণ জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। 4 ফর এক্সপেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 7,200 টাকা। আর যেহেতু এখানে 3 বছরের জন্য অগ্রিম খরচ প্রদানের জন্য আমরা এক্সপেন্স দেখিয়েছি, তাই এখন ডিসেম্বর 31 তারিখে 6 মাসের বীমা উত্তীর্ণ হয়ে গেল, আর 30 মাসের, যেহেতু 3 বছর 36 মাস, 30 মাসের বীমা অনুত্তীর্ণ থেকে গেল। জুলাইয়ের 1 তারিখে যেহেতু 3 বছরের বীমা সালামি প্রদানকে এক্সপেন্স দেখানো হয়েছে, তাই ডিসেম্বর 31-19 যায় যে 30 মাসের বীমা অনুত্তীর্ণ থেকে গেল সেটার জার্নাল করতে হবে। তার মানে যেহেতু আমরা সাধারণ জাবেদায় এক্সপেন্স মেথডে হিসাবভুক্ত করেছি, ইন্স্যুরেন্স 3 বছরের ইন্স্যুরেন্স প্রদানকে ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখিয়েছি, তাই হিসাবকাল শেষে যেটুক অনুত্তীর্ণ থেকে গেল, 30 মাসের অংশ অনুত্তীর্ণ থেকে গেল, সেই 6,000 টাকা অ্যাসেট দেখাতে হবে।
তাহলে এখানে বিস্তারিত ব্যাখ্যা করা আছে। যদি অগ্রিম খরচ সংগঠিত হওয়ার সময় অ্যাসেট মেথডে মডেল 3A অনুসারে 7,200 টাকার সম্পত্তি দেখানো হয়, তাহলে হিসাবকাল শেষে যতটুকু উত্তীর্ণ জুলাই 1 হতে ডিসেম্বর 31 6 মাস উত্তীর্ণ হয় ততটুকু 1200 টাকা খরচ দেখে সমন্বয় জাবেদা করা হয়। পক্ষান্তরে যদি অগ্রিম খরচ সংগঠিত হওয়ার সময় এক্সপেন্স মেথড মডেল 3B অনুসারে 7,200 টাকা খরচ দেখানো হয়, তাহলে হিসাবকাল শেষে যতটুকু 6,000 টাকা অনির্দিষ্ট থাকে ততটুকু সম্পত্তি দেখানো হয়। তাহলে এখানে সিদ্ধান্ত দাঁড়ালো, যদি কোনো প্রতিষ্ঠান অগ্রিম খরচকে অ্যাসেট দেখিয়ে সাধারণ জাবেদা করে থাকে, তাহলে হিসাবকাল শেষে যেটুকু উত্তীর্ণ হয়ে গেল বা ব্যবহৃত হয়ে গেল, এই ইন্স্যুরেন্স এবং রেন্টের ক্ষেত্রে বলা হয় যেটুকু উত্তীর্ণ হয়ে গেল, আর সাপ্লাইয়ের ক্ষেত্রে বলা হয় যেটুকু ইউজড হয়ে গেল। তাহলে যেহেতু এখানে ইন্স্যুরেন্স, তাই এখানে যেটুকু এক্সপায়ার্ড হয়ে গেল সেটুকু আমাদের খরচ দেখাতে হবে 1200 টাকা ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আর যদি কোনো প্রতিষ্ঠান অগ্রিম প্রদানকে এক্সপেন্স থেকে সাধারণ জাবেদা করে থাকে, দ্যাট মিনস এখানে শাইন কোম্পানি এক্সপেন্স মেথডে প্রথম জাবেদা যদি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট করে, তাহলে উত্তীর্ণ হয়ে গেলে এখানে 6 মাস 2019 ডিসেম্বর 31-এ 6 মাস উত্তীর্ণ হওয়ার জন্য উত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু আমরা এখানে জাবেদা সমন্বয় জাবেদা করব অনুত্তীর্ণ অংশ নিয়ে। আমাদের 3 বছর, দ্যাট মিনস 36 মাসের ভিতরে 6 মাস উত্তীর্ণ হয়ে গেছে, অনুত্তীর্ণ আছে 30 মাস। এই 30 মাসের অংশ 6,000 টাকা অ্যাসেট দেখিয়ে আমাদের সমন্বয় জাবেদা করতে হবে, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। তাহলে আসলে পরীক্ষায় তো আর কোনো মেথড লেখা থাকে না, এটা আমাদের রেয়ামিল দেখেই বুঝতে হবে যে এই প্রতিষ্ঠান কোন পদ্ধতিতে সাধারণ জাবেদা করেছে। তার মানে মেথড বলা হয় যে আর সাধারণ জাবেদা কি দেখানো হয়েছে সেটাকে কেন্দ্র করে। তার মানে আমরা যেমন আম গাছে আম ধরেছে মোটা মোটা, কি জানি কত মিষ্টি হবে, ব্যাপারটা তা নয়। আসলে আমের চেহারার উপরে আম মিষ্টি টক নির্ভর করে না, আম গাছটা কোন জাতের লাগানো হয়েছে, দ্যাট মিনস যখন আম গাছটা লাগানো হয় তখন যদি কলপের আম লাগানো হয় তবেই এখন আম মিষ্টি হবে, আর যদি টক আম লাগানো হয় তো এখন টক হবে। সুতরাং চেহারার উপরে টক মিষ্টি নির্ভর করে না, এটা কোন জাতের গাছ লাগানো হয়েছে তার উপরে টক মিষ্টি নির্ভর করে। ঠিক একইভাবে আসলে অ্যাসেট মেথড না এক্সপেন্স মেথড, সেটা সমন্বয় জাবেদার উপর নির্ভর করে না, সাধারণ জাবেদা কি করা হয়েছে তার উপর নির্ভর করে। তার মানে ট্রায়াল ব্যালেন্সে যদি প্রিপেড ইন্স্যুরেন্স লেখা থাকে, তার মানে বুঝতে হবে যে এই প্রতিষ্ঠান অ্যাসেট মেথডে অগ্রিম খরচ হিসাবভুক্ত করেছে। আর যদি রেয়ামিলে ইন্স্যুরেন্স এক্সপেন্স লেখা থাকে, তাহলে বুঝতে হবে এই প্রতিষ্ঠান এক্সপেন্স মেথডে সাধারণ জাবেদা করেছে। তার মানে প্রিপেড এই ইন্স্যুরেন্স রেন্ট এবং সাপ্লাই, এই তিনটা বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই যদি রেয়ামিলে প্রিপেড ইন্স্যুরেন্স বা প্রিপেড রেন্ট বা সাপ্লাই লেখা থাকে, তাহলে বুঝতে হবে যে এই প্রতিষ্ঠান অ্যাসেট মেথডে সাধারণ জাবেদা করে। সেক্ষেত্রে হিসাবকাল শেষে যেটুক এক্সপায়ার্ড বা ইউজড হয়ে গেল সেটুক এক্সপেন্স দিয়ে সাধারণ জাবেদা করতে হবে। আর যদি প্রথম সাধারণ জাবেদায় দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স যদি রেয়ামিলে ইন্স্যুরেন্স এক্সপেন্স বা রেন্ট এক্সপেন্স বা সাপ্লাই এক্সপেন্স লেখা থাকে, তাহলে বুঝতে হবে যে এই প্রতিষ্ঠান এক্সপেন্স মেথডে অগ্রিম খরচ হিসাবভুক্ত সাধারণ জাবেদা করেছে। তাই এখন আমাদের হিসাবকাল শেষে যেটুক অনুত্তীর্ণ বা অব্যবহৃত থেকে গেল সেটুক অ্যাসেট দেখিয়ে সাধারণ জাবেদা এই সমন্বয় জাবেদা করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু, যেহেতু জাবেদা হয়ে গেল, এখন আমরা যথার্থ লেজার করলে দেখা যাবে যে এখানে যে প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স, এখানেও ইন্স্যুরেন্স এক্সপেন্স প্রিপেড ইন্স্যুরেন্স, তাহলে এখানে দেখা যাচ্ছে লেজার পোস্টিং করে যে প্রিপেড ইন্স্যুরেন্স 6,000 টাকা ডেবিট ব্যালেন্স আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্সে 1200 টাকা ডেবিট ব্যালেন্স আছে। ঠিক একইভাবে দেখা যাচ্ছে এক্সপেন্স মেথডেও ইন্স্যুরেন্স
এক্সপেন্স 1200 টাকা ডেবিট ব্যালেন্স আছে, প্রিপেড ইন্স্যুরেন্স 6000 টাকা ডেবিট ব্যালেন্স আছে। এতে কি প্রমাণিত হলো যে হ্যাঁ, অ্যাসেট মেথডেও বছর শেষে, হিসাবকাল শেষে প্রিপেড ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স এক্সপেন্স যে ব্যালেন্স হয়ে থাকে, এক্সপেন্স মেথডেও ইন্স্যুরেন্স এক্সপেন্স এবং প্রিপেড ইন্স্যুরেন্স একই ব্যালেন্স হয়ে থাকে। তার মানে এখানে প্রমাণ হলো যে উভয় পদ্ধতিতে আমি অগ্রিম খরচ নিয়ে যে অ্যাসেট মেথডে হিসাব সাধারণ জাবেদা হিসাবভুক্ত করি আর এক্সপেন্স মেথডে সাধারণ জাবেদা হিসাবভুক্ত করে থাকি, সেটা বড় কথা নয়। আসলে উভয় পদ্ধতিতে শেষ পর্যন্ত আর্থিক ফলাফল একই প্রকাশ পায়। তাহলে সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অগ্রিম খরচ বুঝলাম। অগ্রিম খরচটা আমাদের হিসাব বিজ্ঞানে খুব একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখন আমরা বুঝবো আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউ তো আমরা এই আগে বলেছি যে সংজ্ঞাগুলো বলেছি যে ভবিষ্যতে সেবা প্রদানের উদ্দেশ্যে অগ্রিম মূল্য প্রাপ্তিকে অনার্জিত আয় বলে। ভবিষ্যতে সেবা প্রদানের উদ্দেশ্যে অগ্রিম মূল্য প্রাপ্তিকে অনার্জিত আয় বলে। এই অনার্জিত আয় নিয়ে সাধারণ জাবেদা আমরা 11 ফর আনআর্নড রেভিনিউ জাবেদা করে থাকি ক্যাশ ডেবিট, আনআর্নড রেভিনিউ ক্রেডিট। তো সেটাকেই বলা হয় লায়াবিলিটিস মেথড। তবে কোনো প্রতিষ্ঠান আবার আয় দেখেও সমন্বয় জাবেদা করে থাকে। তো উভয় পদ্ধতিতে আসলে কিভাবে সমন্বয় জাবেদা হয় সেটা আমরা দেখব। ইতিপূর্বে আমরা যে উদাহরণটা আমরা অগ্রিম খরচের জন্য ব্যবহার করলাম সেটাই আমরা অনার্জিত আয়ের জন্য ব্যবহার করব। ওখানে আমরা শাইন কোম্পানির বইতে কিভাবে উভয় পদ্ধতিতে কিভাবে জার্নাল করে থাকে সেটা দেখলাম। এখন আমরা ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে জার্নাল লেজার দেখব। যে এখানে ধরে নেওয়া হলো যে ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি অগ্রিম 3 বছরের যে বীমা অগ্রিম পেয়েছে সেজন্য যদি লায়াবিলিটিস মেথডে হিসাবভুক্ত করে তাহলে সাধারণ জাবেদা হবে আধুনিক নিয়মে ক্যাশ ডেবিট, আনআর্নড ইন্স্যুরেন্স রেভিনিউ ক্রেডিট 7200 টাকা। তাহলে যেহেতু পাওয়ার সময় অনার্জিত আয়কে আমরা দায় দেখেছি আধুনিক নিয়মে ক্যাশ ডেবিট, আনআর্নড ইন্স্যুরেন্স রেভিনিউ ক্রেডিট, তাহলে ডিসেম্বর 31, 2019 ডিসেম্বর 31-এ 6 মাসের অংশ অর্জিত হয়ে গেল। সেই অর্জিত অংশের জন্য জার্নাল হবে আনআর্নড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স রেভিনিউ ক্রেডিট। তো এখানে আমরা ওয়ার্কিংসে গত উদাহরণে বললাম, এখানেও দেওয়া আছে যে কিভাবে 1200 টাকা হলো 7200 ইন্টু 6 ভাগ 36। যেহেতু 36 মাসের জন্য 7200 টাকা, তাই 6 মাসের জন্য 1200 টাকা। পাওয়ার সময় যেহেতু অগ্রিম পাওয়ার সময় আমরা আধুনিক নিয়মে দ্যাট মিন্স লায়াবিলিটিস মেথডে অগ্রিম পাওয়ার সময় দায় দেখানো হয়, তাই হিসাবকাল শেষে যেটুকু অর্জিত হয়ে গেল সেটুক আয় দেখিয়ে সমন্বয় জাবেদা হবে। ঠিক একইভাবে যদি ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি আধুনিক নিয়মে জাবেদা না করে রেভিনিউ মেথডে করতে চায় সেক্ষেত্রে জাবেদা করবে পাওয়ার সময় আয় দেখিয়ে ক্যাশ ডেবিট, ইন্স্যুরেন্স রেভিনিউ ক্রেডিট। ক্যাশ ডেবিট, ইন্স্যুরেন্স রেভিনিউ ক্রেডিট যেহেতু পাওয়ার সময় টোটাল 3 বছরের বীমা প্রিমিয়াম আয় দেখানো হয়েছে, তাই 2019 ডিসেম্বর 31-এ 6 মাসের অংশ অর্জিত হয়ে গেল আর 30 মাসের অংশ অনার্জিত থেকে গেল। যেহেতু পাওয়ার সময় আয় দেখিয়ে সাধারণ জাবেদা করা হয়েছে, তাই হিসাবকাল শেষে যেটুক অনার্জিত থেকে গেল 30 মাসের অংশ সেটুক দায় দেখিয়ে সমন্বয় জাবেদা হবে। সেক্ষেত্রে জাবেদা হবে ইন্স্যুরেন্স রেভিনিউ ডেবিট, আনআর্নড ইন্স্যুরেন্স রেভিনিউ ক্রেডিট। টাকা অগ্রিম খরচ দেখানোর জন্য যেভাবে টাকা বের করা হয়েছিল এখানেও তাই। তাহলে আমরা কি বুঝলাম যে প্রতিষ্ঠান লায়াবিলিটিস মেথডে অগ্রিম প্রাপ্তির জন্য দায় দেখিয়ে সাধারণ জাবেদা করে থাকে, সেই সমস্ত প্রতিষ্ঠান সমন্বয় জাবেদা করার সময় যেটুক অর্জিত হয়ে গেল সেটুক আয় দেখিয়ে সমন্বয় জাবেদা করে থাকে, যেটা আমরা সাধারণ জাবেদায় অবজেক্ট নাম্বার 11-এ শিখেছিলাম যে ফর আনআর্নড রেভিনিউ ক্যাশ ডেবিট, আনআর্নড রেভিনিউ ক্রেডিট। আর 14-এ যে অবজেক্ট 14-এ যাই শিখেছিলাম যেটুক অর্জিত হয়ে গেল হিসাবকাল শেষ সেটুক আয় দেখিয়ে
জাবেদা হবে, এটা আমরা সাধারণ জাবেদায় দেখিয়েছিলাম। দ্যাট মিনস সাধারণ জাবেদায় লাইব্রেরিজ মেথডটা অলরেডি প্র্যাকটিস আছে। আর এটা হচ্ছে এক্সেপশনাল, দু একটা প্রতিষ্ঠান এটা করে থাকে। এটা আমরা বুঝবো রেয়ামিল দেখে। আমরা অগ্রিম খরচের ক্ষেত্রে আসলে বললাম যে আসলে কোন প্রতিষ্ঠান কিভাবে জাবেদা করে থাকে সেটা আমরা রেয়ামিল দেখলেই টের পাবো যে যারা লাইব্রেরিজ মেথডে সাধারণ জাবেদা করে থাকে সে তখন আমরা রেয়ামিলে দেখব যে আয়টাকে আনান রেভিনিউ লেখা আছে, সে আয়ের নাম যেটাই হোক না কেন দায় দেখানো থাকবে। আর যদি আয় দেখিয়ে থাকে সেখানে তো আনান থাকবে না, ওই সরাসরি আয়ের নাম থাকবে। এখন মাস শেষে তাহলে আমরা বুঝলাম যারা লাইব্রেরিজ মেথডে সাধারণ জাবেদা করে থাকে তাহলে হিসাবকাল শেষে যেটুকু অর্জিত হয়ে যায় সেটুকু আয় দেখেই সময় জাবেদা করে। আর যারা প্রাপ্তির সময় আয় দেখিয়ে সাধারণ জাবেদা করে তারা হিসাবকাল শেষে যেটুকু অনার্জিত থেকে যায় সেজন্য সমন্বয় জাবেদা করে। তো এখন দেখা যাচ্ছে যে আমি আসলে আমার প্রতিষ্ঠান আমার যে ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি এটা পাওয়ার জন্য লাইব্রেরিজ মেথডে বা রেভিনিউ যে মেথডেই আসলে জার্নাল করা হোক না কেন উভয় মেথডেই দেখা যাচ্ছে লেজার করার পর দেখা যাবে উভয় মেথডেই একই আর্থিক ফলাফল প্রকাশ পাবে। তো শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আসলে ক্লাস শেষ করলাম মেজর অ্যাডজাস্টিং জার্নাল। তার মানে মেজর অ্যাডজাস্টিং জার্নাল 4 ধরনের, কাইসুকি মিলের বইতে যে ক্লাসিফিকেশন দেখানো আছে এবং আমাদের দেশের যে রাইটারের যে বইগুলো সেখানেও এই মেজর অ্যাডজাস্টিং জার্নালকে যথাযথভাবে দেখানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় অন্যান্য সমন্বয়গুলোর কোনো শ্রেণীবিভাগ করা নেই। আমি আলহামদুলিল্লাহ করে দেখিয়েছি, এটা ইনশাল্লাহ আমাদের সমন্বয় জাবেদা বুঝে সহজভাবে নিয়ন্ত্রণ করতে সহায়ক হবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।